আমি কাজী ফারজানা আফরোজ, প্রভাষক, অর্থনীতি, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এর আগেও তোমাদের ক্লাস নিয়েছি, প্রথম পত্রের 2টা ক্লাস নিয়েছি, দ্বিতীয় পত্রের 2টা ক্লাস নিয়েছি। আশা করি তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা ক্লাসগুলো দেখলেই বুঝতে পারবে। আজকে আমি তোমাদের দ্বিতীয় পত্রের একটা ক্লাস নিব। আমার আজকের পাঠের বিষয়টা হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি নামের সাথে হয়তো শব্দটার সাথে হয়তো তোমাদের খুব বেশি পরিচিতি নেই। আমি আজকে এটাই নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। মুদ্রা মানে সবাই তো আমরা চিনি, তাই না? মুদ্রা মানে হচ্ছে অর্থ বা টাকা। আর স্ফীতি মানে কি? আমি জানি স্ফীত মানে হচ্ছে মোটা বা বড় হয়ে যাওয়া। তাহলে মুদ্রাস্ফীতি বিষয়টা কি? মুদ্রার পরিমাণটা বেড়ে যাওয়া। তাহলে আমরা দেখছি মুদ্রার পরিমাণটা বেড়ে যাওয়া মানে হচ্ছে মুদ্রাস্ফীতি। তাহলে এর একটা প্রাসঙ্গিক সংজ্ঞা অবশ্যই থাকবে। সংজ্ঞাটা কোন ধরনের হতে পারে সেটা আমি দেখো তোমাদেরকে বলে দিচ্ছি। মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটি অবস্থা যখন অর্থের মূল্য ক্রমে কমতে থাকে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি পায়। অর্থাৎ অধিক পরিমাণ অর্থ কম পরিমাণ দ্রব্যের দিকে ধাবিত হয়। যেমন ধরো আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। কোনো একটা দোকানে 10টা কলম আছে আর তোমরা 15 জন শিক্ষার্থী ওই দোকানটাতে গিয়েছো কলম কেনার জন্য। তাহলে প্রতিটা কলমের দাম যদি 10 টাকা করে হয়, তোমরা শিক্ষার্থী আছো 15 জন, কিনতে গেছো কলম, কিন্তু দোকানদারের কাছে আছে 10টা। তাহলে সে কি করবে? যে কোনো 10 জনই তো কিনতে পারবে, 15 জন তার কিনতে পারবে না। তাহলে সেই সুযোগটা নিবে কে? দোকানি। সে কি করবে? এই সুযোগটায় কাজে লাগিয়ে সে কলমের দামটা কি করতে পারে? চাইলেই বাড়িয়ে দিতে পারে। যাদের টাকা আছে তারা কিনতে পারবে, যাদের টাকা কম তারা কিনতে পারবে না। তাহলে সে 10 টাকা কলমের দাম চাইলে কি করতে পারে? 12 টাকা করে বাড়িয়ে দিতে পারে। তাহলে এই ক্ষেত্রে যাদের 12 টাকা আছে তারা কিনতে পারবে, যাদের টাকা নেই তারা কিনতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? যখন আমাদের চাহিদাটা বেড়ে গেছে তখন কলমের দামও কি হয়ে গেছে? বেড়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে কিসের সৃষ্টি হয়েছে? মুদ্রাস্ফীতি। অর্থাৎ আগের চেয়ে বেশি টাকা খরচ করতে হচ্ছে আমার কি একই জিনিসটা কেনার জন্য। তো যেটা আমি 10 টাকা দিয়ে কিনতে পারতাম সেটা আমাকে এখন কিনতে হচ্ছে কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। তাহলে অধিক পরিমাণ অর্থ, অর্থাৎ আগের চেয়ে বেশি পরিমাণ টাকা খরচ হচ্ছে কম পরিমাণ জিনিস কেনার জন্য। তাহলে এটা হচ্ছে কি? মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি বিভিন্ন ধরনের হতে পারে। সচরাচর আমাদের মতো দেশে যে কারণে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় সেটা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। কারণ আমরা দেখছি যে কোনো সময় প্রকৃতি প্রদত্ত সম্পদ থেকে শুরু করে যে কোনো কিছুরই সবসময় কি থাকবে? যোগানের পরিমাণটা নির্দিষ্ট থাকে। যোগান চাইলে আমরা কি করতে পারি না? বাড়িয়ে দিতে পারি না। হয়তো অল্প কিছু জিনিসপত্র আছে যেগুলো যোগান চাইলে বাড়ানো যায়, কিন্তু সবসময় সেটা করা সম্ভব হয় না। যার কারণে চাহিদা বৃদ্ধির সাথে সাথে কি হয়ে যায়? চাহিদা বৃদ্ধির সাথে সাথে দাম বেড়ে যায়। তখন কি হয়? অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তাহলে কিভাবে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়? মানি সাপ্লাই বেড়ে যায়, ঠিক আছে? অর্থাৎ অর্থের যোগানটা কি হয়ে যাবে? অর্থের যোগান বেড়ে যাবে, কারণ অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে কম পরিমাণ জিনিস কেনার জন্য। এরপরে দাম স্তর বৃদ্ধি পাবে। অতিরিক্ত টাকা দেওয়া মানে হচ্ছে কি? দামটা বেড়ে যাওয়া, প্রাইস বেড়ে যাবে। অর্থাৎ প্রাইস লেভেল বেড়ে যাবে, দাম স্তরটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। এরপরে মুদ্রার মূল্যটা কি হয়ে যাবে? হ্রাস পাবে। মুদ্রা মূল্য হ্রাস পাচ্ছে। কিভাবে মুদ্রা মূল্যটা হ্রাস পাচ্ছে সেটা আমরা কিভাবে বলতে পারি? যখনই আমরা দেখছি আগে যে জিনিসটা আমি 10 টাকা দিয়ে কিনতে পারতাম, যে কলমটা আমি আগে 10 টাকা দিয়ে কিনতে পেরেছি, সে কলমটা এখন কিনতে পারছি কত টাকা দিয়ে? 12 টাকা দিয়ে। তাহলে 10 টাকার সাথে 12 টাকার কোনো পার্থক্য এখন আর আছে? নাই। তাহলে অর্থের মূল্যটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তার মানে 12 টাকা যা 10 টাকাও তা। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? অর্থের পরিমাণটা বেড়ে যাচ্ছে। 10 টাকা থেকে সেটা 12 টাকা হয়ে গেছে, কিন্তু আমার মুদ্রা মূল্যটা কি হয়ে গেছে? অর্থাৎ যেটা 10 টাকা ছিল সে মুদ্রা মূল্যায়নটা কমে গিয়ে এখন কত টাকা হয়ে যাচ্ছে? 12 টাকা। অর্থাৎ 12 টাকা এখন 10 টাকার সমমূল্যমান হয়ে যাচ্ছে। যার কারণে কি হয়ে যাচ্ছে? মুদ্রা মূল্যটা কমে যাচ্ছে। এই কারণে কি হয়? অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটে। এর কারণে যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি মুদ্রাস্ফীতিটা কি? হলো অধিক পরিমাণ অর্থ যখন অল্প পরিমাণ দ্রব্যের পিছনে ধাবিত হয়। অর্থাৎ অর্থের মূল্যমানটা কি হয়ে যাবে?
কমে যাবে। অর্থাৎ মূল্যমান যখন কমে যায় তখনই কি হয়, অর্থনীতিতে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। তাহলে আমরা দেখছি মুদ্রাস্ফীতির যখন সৃষ্টি হয় তখন কিভাবে সৃষ্টি হয়, অর্থের যোগান বেড়ে যায়, দামের স্তরটাও বেড়ে যাবে। অর্থের যোগান বেড়ে যাচ্ছে, অর্থাৎ 10 টাকার জায়গায় সেটা এখন কত টাকা হচ্ছে, 12 টাকা। অর্থের যোগান বেড়ে গেছে, তাহলে দামের স্তরটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। আগে যেটা 10 টাকা ছিল সেটা এখন হয়ে গেছে কত টাকা, 12 টাকা। এর ফলে কি হয়েছে, মুদ্রার মূল্যটা কমে গেছে। আগে যেই টাকাটার মূল্য 10 টাকা ছিল, এখন 12 টাকার মূল্যটাও কার সমান হয়ে গেছে, 10 টাকা সমমূল্যমান হয়ে গেছে, যার কারণে মুদ্রার মূল্যটা কমে গেছে। তাহলে অর্থনীতিতে কিসের সৃষ্টি হবে, মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে। এরপর আমরা আসি মুদ্রাস্ফীতির শ্রেণী বিভাগ। মুদ্রাস্ফীতিকে মূলত অনেক ভাবে ভাগ করা যায়, তার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভাগ আছে, আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে মৃদু মুদ্রাস্ফীতি। অর্থাৎ যখন অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটবে, অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে, সেটা খুব কম হারে বৃদ্ধি পাবে, যার কারণে মুদ্রাস্ফীতি ঘটবে। ওই মুদ্রাস্ফীতির পরিমাণ হবে সর্বোচ্চ 2% থেকে 3% পর্যন্ত, সেটাকে বলা হয় মৃদু মুদ্রাস্ফীতি। এরপর আছে পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। অর্থাৎ যেটা কি হয়, মৃদু মানে খুবই অল্প পরিমাণ, আমরা একটু আগে দেখেছি মৃদু খুবই অল্প পরিমাণ, সেটা 2% থেকে সর্বোচ্চ 3% হয়। পদসঞ্চারী, আমরা জানি পদসঞ্চার মানে হাঁটা, অর্থাৎ হাঁটার গতিতে, ঠিক আছে, হাঁটার গতিতে যে দামটা বৃদ্ধি পায়, দ্রব্যমূল্য যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় অর্থনীতিতে মুদ্রাস্ফীতিও ঠিক একইভাবে হাঁটার গতিতে বৃদ্ধি পায়। তাহলে হাঁটার গতিতে যে মুদ্রাস্ফীতি হয় সেটাকে বলা হয় পদসঞ্চারী মুদ্রাস্ফীতি। আর এই পরিমাণ হতে পারে সর্বোচ্চ 8% থেকে 10% পর্যন্ত, যেটা বাংলাদেশের ক্ষেত্রে হয়ে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে প্রায় সময় দেখা যায় মুদ্রাস্ফীতির পরিমাণটা বেড়ে যায়, হুটহাট করে দামের স্তর বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতির পরিমাণ বেড়ে যায়, মুদ্রাস্ফীতির পরিমাণটা সর্বোচ্চ 8 থেকে 10% পর্যন্ত হয়ে যেতে পারে। ধাবমান মুদ্রাস্ফীতি, ধাবমান অর্থাৎ খুব জুড়ে জুড়ে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে, ধাবমান দৌড়াতে থাকে, ঠিক আছে, যেটাকে বলা হয় ধাবমান মুদ্রাস্ফীতি। সেটা 20% থেকে 100% অঙ্ক পর্যন্ত হতে পারে, ঠিক আছে, যেটা 20% থেকে 100% পর্যন্ত হতে পারে। খুব বেশি পরিমাণে কি হয়, দামস্তরটা বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ঘটতে থাকে অর্থনীতিতে। এরপর উলম্ফন মুদ্রাস্ফীতি, অর্থাৎ লাফিয়ে লাফিয়ে বাড়া। উলম্ফন মানে আমরা কি জানি, লাফানো, তো লাফিয়ে লাফিয়ে বাড়া, যেটা খুব বেশি পরিমাণে, অর্থাৎ আমরা যখন লাফ দিয়ে যাই, হাঁটার চেয়ে একটু বেশি হবে, দৌড়ানোর চেয়ে বেশি, তো খুব বড় বড় একটা লাফ দিয়ে দিলে যতটুকু দূরত্ব পার হয়, ঠিক একইভাবে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে আমরা কি দেখি, যে খুব তাড়াহুড়া ভাবে, অর্থাৎ খুব বেশি পরিমাণ মুদ্রাস্ফীতিটা বৃদ্ধি পাচ্ছে, যেটাকে বলা হয় উলম্ফন মুদ্রাস্ফীতি। এরপরে আসি আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যখন অর্থনীতিতে চাহিদা বৃদ্ধি পায় তখন যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই যে তোমাদের একটু আগে উদাহরণ দিয়েছি, তোমরা আছো 15 জন কিন্তু কলম আছে 10টা, তাহলে এখানে 15 জনেরই চাহিদা আছে। এই অতিরিক্ত চাহিদার কারণে দোকানে কি করেছে, চাহিদা বৃদ্ধি করে দিয়েছে, আর এটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এরপর আছে আমরা ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি। ব্যয় মানে কি, যখন আমার ব্যয় বৃদ্ধি পাবে, ঠিক আছে, যখন আমি আগে একটা জিনিস কিনতাম এখন আমার 2টা জিনিস কিনতে হচ্ছে, তার মানে আমার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যয় বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে সেক্ষেত্রে টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে, আমার খরচের পরিমাণটা বেড়ে যাচ্ছে। তাহলে যখনই এই যে ব্যয় বৃদ্ধি জনিত খরচটা বেড়ে যাবে, ব্যয়টা বেড়ে যাবে, তখনই অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় সেটাকে বলা হয় ব্যয় বৃদ্ধি জনিত মুদ্রাস্ফীতি।
এছাড়াও আরো আছে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ সরকার যখন, আমরা জানি সরকার প্রতি বছর জুলাই থেকে পরবর্তী জুন মাস পর্যন্ত একটা বাজেট প্রকাশ করে, ওই বাজেটে কি দেখা যায় যে সরকার একটা বাজেট করে কি পরিমাণ খরচ হতে পারে, কি পরিমাণ আয় হতে পারে। তাহলে দেখা যায় অনেক সময় আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যায়, তখন কি দেখা দেয়, অর্থনীতিতে ঘাটতি দেখা দেয়। আর এই ঘাটতির কারণে সরকারকে কি করতে হয়, অনেক সময় অতিরিক্ত পরিমাণ ঋণ নিতে হয়, যার কারণে অর্থনীতিতে কি হয়, মুদ্রাস্ফীতি দেখা দেয়। তাহলে আমরা আরো জানি ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আছে, মুদ্রা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আছে, এরপর আছে দমিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ সরকার যখন সেটাকে দমন করে মুদ্রাস্ফীতি। তাহলে আমরা বেশ কয়েকটি মুদ্রাস্ফীতি দেখলাম, যার মধ্যে আছে মৃদু মুদ্রাস্ফীতি, পদসঞ্চারী মুদ্রাস্ফীতি, ধাবমান মুদ্রাস্ফীতি, উল্লম্ফন মুদ্রাস্ফীতি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ঘাটতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আমি আশা করছি এটুকু পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। আমার পরবর্তী আলোচনার বিষয়বস্তু হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি, সেটাকে চিত্রের মাধ্যমে কিভাবে দেখানো যাবে। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কি, আমরা একটু আগে আলোচনা করেছি, যখন দেখা যায় আমাদের চাহিদাটা যখন বৃদ্ধি পায় তখন অর্থনীতিতে যে মুদ্রাস্ফীতিটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন চাহিদা কখন কখন বৃদ্ধি পায়, যখন ভোগ বৃদ্ধি পায়, ঠিক আছে, চাহিদা বৃদ্ধি, ভোগ বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি কখন পাবে, যখন ভোগ বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে, ভোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ আগে আমরা যেখানে একটা কলম দিয়ে লিখতাম, সেখানে আমি ধরলাম, আমি তোমাদের আগের উদাহরণটাতে চলে আসি, আমার একটা কলমের প্রয়োজন ছিল, এখন আমার দুইটা কলমের প্রয়োজন হচ্ছে, তাহলে আমি কি করছি, ভোগের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এরপর আছে বিনিয়োগ বৃদ্ধি, যখন অর্থনীতিতে বিনিয়োগের পরিমাণ, আশা করি বিনিয়োগ শব্দটার সাথে তোমাদের খুব ভালো পরিচয় আছে, যখন অর্থনীতিতে বিনিয়োগের পরিমাণটা বেড়ে যায় তখন কিসের সৃষ্টি হয়, চাহিদা সৃষ্টি হয়। এটা হচ্ছে চাহিদা সৃষ্টি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির একটা কারণ। যখন বিনিয়োগ বৃদ্ধি পায় তখন কি হয়, অর্থনীতিতে চাহিদা সৃষ্টি হয়। রপ্তানি বৃদ্ধি, যখন রপ্তানি বৃদ্ধি পায় অর্থনীতি কি হয়, আয় বেড়ে যায়। আয় যদি বেড়ে যায় তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এরপরে আছে সুদের হার যখন হ্রাস পায়, সুদের হার হ্রাস পাওয়ার সাথে চাহিদা কেন বৃদ্ধি পায়, যখন অর্থনীতিতে সুদের হার হ্রাস পায় তখন যে কেউ খুব সহজে কি নিতে পারে, ঋণ নিতে পারে, ঠিক আছে। সুদের হার হ্রাস পাওয়া মানে যে কেউ সহজে ঋণ নেয়, যে কেউ সহজে ঋণ নিতে পারা মানে হচ্ছে বিনিয়োগটা বেড়ে যাওয়া। বিনিয়োগ বেড়ে গেলে উৎপাদনটা কি হয়ে যাবে, বেড়ে যাবে। উৎপাদন বেড়ে গেলে সবার কি হবে, ভোগ ব্যয়টা বৃদ্ধি পাবে। উৎপাদন বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের ভোগ ব্যয়টা কি হয়ে যায়, বেড়ে যায়, যার কারণে অর্থনীতিতে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। বিষয়টা আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। আমি লম্বা অক্ষে দেখাচ্ছি দাম স্তর, অর্থাৎ পি, এবং ভূমি অক্ষে দেখাচ্ছি জাতীয় আয়। তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু চাহিদা কি করা যায়, বৃদ্ধি করা যায়, কিন্তু নির্দিষ্ট সময়, যোগান বৃদ্ধি করা যায়, কিন্তু নির্দিষ্ট সময়ের পর কিন্তু আর যোগানটা চাইলেও বাড়ানো যায় না। তাহলে আমরা দেখি, ধরলাম এটা হচ্ছে যোগান রেখা, ধরলাম এই এস হচ্ছে যোগান রেখা, এইটা হচ্ছে চাহিদা রেখা, ধরলাম চাহিদা রেখা D1, ঠিক আছে। এখন চাহিদা রেখা যখন D1, যোগান রেখা এস, তখন ভারসাম্য বিন্দু আসে কোথায়, E1 এ, ধরলাম E1 এ, যেখানে দাম হচ্ছে P1 এবং জাতীয় আয়ের পরিমাণ হচ্ছে Y1। এখন যদি চাহিদাটা বেড়ে যায়, চাহিদা বেড়ে গিয়ে ধরলাম এস বিন্দুতে আসলো, এই বিন্দুতে এসে যোগান আর বাড়ানো সম্ভব হচ্ছে না, যার কারণে যোগান রেখাটা কি হয়ে গেছে, লম্ব অক্ষের সমান্তরাল হয়ে গেছে। আমরা আগেও দেখেছি লম্ব অক্ষের সমান্তরাল মানে হচ্ছে চাইলে আর যোগানটা কি করা যাবে না, বাড়ানো যাবে না। তাহলে নির্দিষ্ট স্থানে এসে যোগানটা কি হয়ে গেল, স্থির হয়ে গেল। তাহলে আমাদের নতুন
চাহিদা রেখা হচ্ছে D2, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি, দাম P1 থেকে বেড়ে কি হয়ে গেল, P2 হয়ে গেল। তাহলে দাম স্তরটা P1 থেকে P2 তে চলে গেল, পাশাপাশি জাতীয় আয় বৃদ্ধি পেয়ে Y1 থেকে Y2 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রে দাম স্তর বেড়ে গেছে, জাতীয় আয় বেড়ে গেছে। দাম স্তর বেড়ে যাওয়া মানে হচ্ছে অর্থনীতি কিসের সৃষ্টি হওয়া, মুদ্রাস্ফীতির সৃষ্টি হওয়া। এই মুদ্রাস্ফীতিটা কেন সৃষ্টি হয়েছে, কারণ চাহিদা বৃদ্ধি পেয়েছে। চাহিদা যখন কম ছিল, অর্থাৎ D1 ছিল, তখন প্রাইস লেভেল ছিল, অর্থাৎ দাম স্তর ছিল P1। তাহলে যখন দাম স্তর P1 ছিল তখন জাতীয় আয়ও কম ছিল, কিন্তু যে মাত্র চাহিদা বৃদ্ধি পেয়েছে, যোগান বাড়ানো সম্ভব হচ্ছে না, যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা কি দেখছি, যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যাওয়ার কারণে দাম স্তরটা P1 থেকে বৃদ্ধি পেয়ে P2 হয়ে গেছে। তাহলে অর্থনীতি কিসের সৃষ্টি হবে, মুদ্রাস্ফীতির সৃষ্টি হবে, এবং এই মুদ্রাস্ফীতিটাকে বলা হয় চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বাসায় তোমরা এটা একটু পড়ে নিবে। আমি আরেকটু তোমাদেরকে এটা বলি, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কেন সৃষ্টি হচ্ছে। আমি লম্ব অক্ষে দেখাচ্ছি দাম স্তর, ভূমি অক্ষে দেখাচ্ছি জাতীয় আয়। এখানে ধরলাম প্রথমে শুরুতে হচ্ছে আমি এস দিচ্ছি যোগান রেখা, আর D1 চাহিদা রেখা। এস যোগান রেখার সাথে D1 চাহিদা রেখা যে বিন্দুতে ছেদ করবে সেটা হবে ভারসাম্য বিন্দু, যেখানে ভারসাম্য দাম স্তর P1 নির্ধারিত হয়েছে এবং ভারসাম্য জাতীয় আয় হচ্ছে Y1। এখন যদি এই যে একটু আগে বলেছি আমরা, আমাদের রপ্তানি বৃদ্ধি পেলে, ভোগ বৃদ্ধি পেলে, বিনিয়োগ বৃদ্ধি পেলে কি হয়, চাহিদা বৃদ্ধি পায়। চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা রেখা যদি D2 হয়ে যায়, তখন যদি আর যোগান বাড়ানো সম্ভব না হয়, আমরা কি চাইলে আমাদের যোগান বাড়াতে পারি, সবসময় কিন্তু যোগান বাড়ানো সম্ভব হয় না, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে, যার কারণে যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যায়। এই যে এটাই হচ্ছে কি যোগান রেখা। তাহলে লম্ব অক্ষের সমান্তরাল হয়ে গেলে তখন আমরা দেখছি দাম স্তরটা P1 থেকে বেড়ে P2 হয়ে যায়। পরে যদি চাহিদা আরো বাড়তে থাকে, দাম স্তর কি হবে, আরো বাড়তে থাকবে, যার কারণে অর্থনীতিতে কিসের সৃষ্টি হবে, মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে। যত মুদ্রাস্ফীতি বাড়বে, জাতীয় আয়ও কিন্তু তত বাড়তে থাকবে। তাহলে এটাকে বলা হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা আরেকটু নিজেরা পড়ে নিবে, তোমাদের রেফারেন্স বইয়ের সাহায্য নিবে, খুব ভালোভাবে বুঝতে পারবে আশা করি। ধন্যবাদ সবাইকে।